বইয়ের মলাট প্রোগ্রামে আপনাদের স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি বহুল আলোচিত সিক্রেট অফ জায়নিজম বইয়ের পঞ্চম পর্ব ও চতুর্থ অধ্যায়। গত পর্বে আমরা এই বইয়ের তৃতীয় অধ্যায়ে অর্থাৎ জার্মানিরা ইহুদিদের বিরুদ্ধে কেন ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে হলোকস্ট বা ৬০ লক্ষ ইহুদি হত্যাকাণ্ডের নেপথ্যে আসলে কারা ছিল সে বিষয়ে শুনেছি। আজ এই পর্বে আমরা জানব আন্তর্জাতিক ইহুদি প্রোটোকল সমূহ সম্পর্কে। আশা করছি ভালো লাগবে, আর আপনাদের উৎসাহে বইটির পরবর্তী পর্বগুলো দিতে আমাকে শক্তি যোগাবে। তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ। শুরু করছি বইটির পঞ্চম পর্ব ও চতুর্থ অধ্যায়। আন্তর্জাতিক ইহুদি ষড়যন্ত্রের অস্তিত্ব। ধারণা করা হয় ধর্মীয় কুসংস্কার, অর্থনৈতিক প্রতিহিংসা ও সামাজিক বিদ্বেষ, এই তিনটি কারণে ইহুদিরা ইতিহাস জুড়ে বহু নির্যাতনের শিকার হয়েছে। তবে তারা স্বীকার করুক আর নাই করুক, নিছক ধর্মীয় কুসংস্কারে আচ্ছন্ন হয়ে জেন্টাইলরা কখনো তাদের বিরুদ্ধে মারমুখী হয়ে ওঠেনি। তবে অর্থনৈতিক প্রতিহিংসাকে একটি কারণ বলা যেতে পারে, কারণ অর্থ সম্পদ না চাইলেও অনেক সময় শত্রুর জন্ম দিয়ে ফেলে। তাছাড়া এত ছোট্ট একটি জাতি এত ধন সম্পদের মালিক কিভাবে হয়ে উঠল, তাও অনেকের চিন্তার কারণ হয়েছিল। তারা যদিও এই ব্যাপারে নিজেদের পক্ষে সাফাইকে বলেন, সৃষ্টিকর্তা আপন হাতে তাদের অর্থনৈতিক শ্রেষ্ঠত্বের মুকুট পরিয়েছেন। মূলত এসব তাদের বানানো গল্প ছাড়া আর কিছুই নয়। ইহুদিরা অর্থ সম্পদকে মানদণ্ড হিসেবে ব্যবহার করে সমাজকে তিনটি শ্রেণীতে বিভক্ত করেছে: উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত। এই বিভাজন তারা এত সূক্ষ্ম উপায় করেছে, তাদের সবাই ধরে নিয়েছে যাদের প্রচুর সম্পদ আছে কেবল তারাই সমাজের উচ্চ শ্রেণীর। তারা যাই বলে তাই সমাজের আইন কানুনে পরিণত হয়। বিষয়টা কতটা যৌক্তিক তা নিয়ে এখন আর কোনো তর্ক বিতর্ক হয় না। এই অর্থ সম্পদের উৎস কি তা নিয়েও যেন কারো কোনো চিন্তা নেই। বাইবেল অনুযায়ী মোজেস যখন সৃষ্টিকর্তার সঙ্গে কথা বলতে সিনাই পাহাড়ে গিয়েছিলেন, তখন তার অবর্তমানে ইসরায়েলবাসী স্বর্ণের বাছুর তৈরি করে পূজা শুরু করে, যা গোল্ডেন কালফ নামে পরিচিত। তারা বোঝাতে চেয়েছে অর্থই ঈশ্বর, সকল উপাসনা কেবল তার নিমিত্তে। যারা এই অর্থ সম্পদকে গুরুত্ব দেবে কেবল তারাই হবে সমাজের উচ্চ শ্রেণীর জনগোষ্ঠী। এ কারণে দেখা যায় ইহুদিরা যখন কোনো নতুন দেশে প্রবেশ করত তখন কেউই পাত্তা দিত না, কারণ তাদের অবস্থা ছিল ভিখারির মতো। কিন্তু কিছুদিন যেতে না যেতেই যখন তারা অর্থ সম্পদ এতটা ফুলে উঠত, রাজা বাদশাহরাও তাদের নিকট ধর্ণা দিতে হতো। ইহুদিরা নিজেদের সুবিধার্থে নতুন সব আইন কানুন তৈরি করে সর্বসাধারণের উপর চাপিয়ে দিত। তারা চাইলে অর্থবাজারে ধস নামে, আবার তাদের মর্জিতেই বাজার চাঙ্গা হয়ে ওঠে এবং লাখো মানুষের জীবিকা চলে। ওয়াল স্ট্রিট সহ পৃথিবীর সব বড় বড় শেয়ার বাজারের চাবি তো এখন তাদের হাতেই জিম্মি। সামাজিক বিদ্বেষ নিয়ে বলতে গেলে সব যুগে জেন্টাইলদের সঙ্গে ইহুদিদের আপত্তিকর কিছু ঘটনা ঘটতে দেখা গেছে, তবে তা আহামরি কিছু নয়। এমন অনেক উদাহরণ পাওয়া যাবে যেখানে একজন খ্রিস্টান ও নাস্তিক পাশাপাশি বড় হয়েছে, সম্পর্কে তারা প্রতিবেশী, ধর্মীয় বিশ্বাস নিয়ে প্রায় তাদের মাঝে তর্ক বিতর্ক হতো, কিন্তু তা কখনো রক্তারক্তিতে রূপ নিত না। এই তিনটি বিষয় ছাড়া আর কিছু কারণ রয়েছে তাদের বিরুদ্ধে সাধারণ মানুষকে খেপিয়ে তুলেছে। আগের অধ্যায়গুলোতে এ নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে, যেমন পৃথক জাতীয়তাবাদ নীতি, দেশপ্রেমহীনতা, সামাজিক অনুশাসন ভঙ্গ করা, তথ্য প্রচার করা ইত্যাদি। এবার ষড়যন্ত্রময় বিশ্ব রাজনীতিতে ইহুদিরা কিভাবে দাবার গুটি চালছে তা নিয়ে আলোচনা করা যাক। ঊনবিংশ শতাব্দীর অত্যন্ত প্রভাবশালী একজন ইহুদি হলেন থিওডর হার্টজ। তাকে বর্তমান ইসরায়েলের অন্যতম রূপকারও বলা হয়। তার একটি বিখ্যাত উক্তি, উই আর আ পিপল, ওয়ান পিপল। তিনি পরিষ্কার করে বলেন, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পৃথক জাতীয়তাবাদ নীতির কোনো বিকল্প নেই। 1897 সালের প্রথম জায়নিস্ট সম্মেলনে তিনি বলেন, যখন আমরা কোনো বিপদে পতিত হই তখন অদম্য এক শক্তিকে সঙ্গে করে বিপ্লবী প্রলেটারিয়েটদের রূপে জেগে ওঠে। তখন আর আমাদের পরাজিত করা সম্ভব নয়। আমরা হয়ে উঠি অতুলনীয় অদম্য শক্তির আধার। দ্য জুইশ স্টেটস গ্রন্থের ভূমিকায় তিনি উল্লেখ করেন, আমিও বিশ্বাস করি অ্যান্টিসেমিটিজম সত্যি একটি বড় আন্দোলন। এই কুরুচিপূর্ণ আন্দোলনের মাধ্যমে বাণিজ্যিক প্রতিহিংসা ও ধর্মীয় অসহিষ্ণুতাকে উস্কে দেওয়া হচ্ছে।
এটি এমন এক জাতীয় সমস্যায় রূপ নিয়েছে যার সমাধান করতে সভ্য দেশের সব রাজনৈতিক ব্যক্তিবর্গকে একত্রিত করা প্রয়োজন। 1902 সালে ব্রিটিশ রয়্যাল কমিশন এর উদ্যোগে আয়োজিত এক আলোচনায় সভায় মেজর ইভান্স গর্ডন এর প্রশ্নের জবাবে ডক্টর হার্জেল বলেন, আমি আপনাদের এমন এক রাষ্ট্রের সঙ্গে পরিচয় করিয়ে দেব যার বর্তমানে কোনো অস্তিত্ব নেই, তবে দ্রুতই তা বিশ্ব মানচিত্রে জায়গা করে নিতে যাচ্ছে। ঐতিহাসিক কারণে এই রাষ্ট্রের বংশধরদের অসংখ্য শত্রুর মোকাবিলা করতে হয়েছে। আপনারা চাইলে রাষ্ট্রটির পূর্বে বিশেষণ হিসেবে ইহুদি যোগ করতে পারেন, তাহলে বুঝতেই পারছেন এই রাষ্ট্রটির পূর্ণরূপ কি হতে পারে। লর্ড অস্টেক পার্সি একজন বিখ্যাত ব্রিটিশ লেখক ও রাজনীতিবিদ। সে সময় তিনি এই বিশেষ জাতিগোষ্ঠীকে নিয়ে একটি আর্টিকেল প্রকাশ করেন, যা পরবর্তীতে ক্যানাডিয়ান জুইশ ক্রনিকল দ্বারা সমর্থিত হয়। লেখাটির গুরুত্বপূর্ণ কিছু অংশ তুলে ধরা হলো। উদারপন্থী ও জাতীয়তাবাদ, লিবারালিজম অ্যান্ড ন্যাশনালিজম, এই দুটি নীতি প্রতিষ্ঠার মাধ্যমে ইউরোপিয়ান অধিবাসীগণ নিজ নিজ দেশে সম অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। পাশাপাশি সংখ্যালঘুদের অধিকারও এই যাত্রায় প্রতিষ্ঠিত হয়, যা প্রশাসনিক পদগুলোতে সবার প্রবেশাধিকার নিশ্চিত করে। বিষয়টি কৌশল হিসেবে ব্যবহার করে ইউরোপের বিভিন্ন অঞ্চলে বসবাসরত ইহুদিরা প্রচণ্ড প্রতাপের সাথে বেরিয়ে আসে। কিভাবে রাষ্ট্রের প্রশাসনিক পদগুলো নিজেদের করে নেওয়া যায় তা নিয়ে উঠে পড়ে লাগে। এভাবে ক্ষমতা যখন হাতে চলে আসে তখন তারাই আবার নীতি দুটির বিরোধিতা করে। একসময় নীতি দুটির পক্ষে বিপক্ষে দুটি দলের জন্ম হয়, যা একত্রিত হতে যাওয়া ইউরোপকে পুনরায় দ্বিখণ্ডিত করে। যে স্বাধীন রাষ্ট্রে হস্তক্ষেপ চালাতে ইহুদিদের সচরাচর দুটি কাজ করতে দেখা গেছে: উক্ত রাষ্ট্রের পুরো সাংবিধানিক কাঠামো ধ্বংস করে দেওয়া এবং সেখানে নিজেদের মনোনীত সমাজ ব্যবস্থা কায়েম করা। আজ ইউরোপের আকাশে জায়োনিজম ও বলশেভিজমের মেঘ আচ্ছন্ন। জায়োনিজম হলো ইহুদিদের রাজনৈতিক ও জাতীয় ঐক্যের প্রতীক, যা বিশ্বজুড়ে সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বিংশ শতাব্দীতে প্রজাতান্ত্রিক ও সমাজতান্ত্রিক মতবাদ দুটি ব্যবহার করে ইহুদিরা যেভাবে কনস্ট্যান্টিনোপল দখল করে এবং তুর্কি বিপ্লবের জন্ম দেয়, ঠিক সেভাবে ইউরোপ দখল করতে আজ তারা বলশেভিক বিপ্লবের জন্ম দিয়েছে। নিজেদের দাপট কায়েম করতে ইহুদিরা বারবার জেন্টাইল রাষ্ট্রগুলোকে আক্রমণ করেছে এবং শাসন ব্যবস্থায় পরিবর্তন ঘটিয়েছে। যেমন তারা রাজতন্ত্র সরিয়ে প্রজাতন্ত্র, প্রজাতন্ত্রকে সরিয়ে সমাজতন্ত্র এবং অনেক জায়গায় প্রজাতন্ত্র সরিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে। পুরো পৃথিবীর শাসন ব্যবস্থা ধ্বংস করে একদিন নিজেদের ক্ষমতা কায়েম করবে এবং সবাইকে গোলাম বানিয়ে ছাড়বে, এটাই ইহুদিদের বিশ্বাস। এর প্রথম ধাপ হিসেবে তারা গণতন্ত্রকে নিজেদের অধিকার প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। অনৈতিক ও সন্ত্রাসী বিভিন্ন কর্মকাণ্ডের দরুন একসময় তাদের একঘরে করে রাখা হতো, তাই তারা নিজেদের জন্য ঘেটো ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলে। ইহুদিদের সংস্পর্শে এসে সমাজ যেন কলুষিত না হয় সেজন্য তাদের কার্যক্রম নির্দিষ্ট করা ছিল, অর্থাৎ তারা চাইলেই প্রশাসনিক বা ব্যবসায়িক কাজে অংশ নিতে পারত না। ইহুদিরা এই অবস্থা থেকে বেরিয়ে আসতে গণতান্ত্রিক আন্দোলনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে, যা সমাজে তাদের প্রতিষ্ঠা করে। প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী শান্তি আলোচনা এমনই একটি উদাহরণ। তারা বিশ্বজুড়ে অসংখ্য যুদ্ধ বিগ্রহের জন্ম দিয়েছে। প্রতিটি যুদ্ধ নতুন সব শান্তি আলোচনার দ্বার খুলে দেয়, যার উঁচু পদগুলো সবসময় ইহুদিদের জন্য বরাদ্দ থাকে। আর সেখান থেকে হাতের ছড়ি ঘুরিয়ে তৈরি হয় নতুন আইন কানুন। এ সম্পর্কে জানতে সিক্সথ জায়োনিস্ট কনফারেন্স 1903 নিয়ে যে কেউ গবেষণা করতে পারেন। প্রথম বিশ্বযুদ্ধের প্রতিশ্রুতি অনুযায়ী অটোমানদের হটিয়ে ব্রিটিশ সরকার ইহুদিদের হাতে প্যালেস্টাইনের চাবি তুলে দেওয়া হয়। তারপরও বহু প্রতীক্ষিত ইসরায়েল প্রতিষ্ঠা করতে তাদের আরও অনেকটা পথ অতিক্রম করতে হবে। এখনও ইহুদিদের অনেক সদস্যই প্যালেস্টাইন ফিরে আসেনি। নিরাপত্তা আবাসন সংকটের দরুন তারা বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। 25 জুন 1920 আমেরিকান হিব্রু ম্যাগাজিনের মুখপাত্র হারমান বার্নস্টাইন তার একটি আর্টিকেল প্রকাশ করেন, কিছুদিন আগে আমেরিকান বিচার বিভাগের এক প্রতিনিধি দ্য জুইশ প্যারিল শিরোনাম এলাকায় একটি পাণ্ডুলিপি নিয়ে আমার কাছে আসেন। পাণ্ডুলিপিটি 1905 সালে প্রকাশিত হওয়া রাশিয়ান কোনো একটি বইয়ের অনুদিত অংশ বিশেষ, যা অনেক আগেই বাজার থেকে সরিয়ে ফেলা হয়েছে। বিশ্বের পুরো জেন্টাইল জনগোষ্ঠীকে কিভাবে ইহুদিদের নিজেদের কবজায় নিয়ে আসবে সে সম্পর্কে বহু নির্দেশনা পাণ্ডুলিপিটিতে দেওয়া হয়েছে। 1896 সালে ডক্টর হার্জেল
এইসব নির্দেশনার একটি প্রাথমিক খসড়া তৈরি করে, যা 1897 সালে সুইজারল্যান্ডের শহর ব্রাসেলসে অনুষ্ঠিত হওয়া জায়নিস্ট সম্মেলনের প্রথমবারের মতো উপস্থাপন করা হয়। পরে 1903 সালে 3 থেকে 1905 সাল পর্যন্ত অসংখ্য ছোট ছোট খণ্ডে এই সম্পূর্ণ খসড়াটি বাজারে আসতে থাকে, যা একসময় পূর্ণ গ্রন্থ আকার প্রকাশিত হয়। রাশিয়ার বাজারে এই নিয়ে প্রচণ্ড হইচই শুরু হওয়ায় গ্রন্থটিকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়, কিন্তু ততদিনে এর অসংখ্য কপি সাধারণ মানুষের হাতে পৌঁছে যায়। এর দরুন এটিকে একেবারে গায়েব করে দেওয়া সম্ভব হয়নি। এই সম্পূর্ণ খসড়াটি একটা কপি এখনও ব্রিটিশ জাদুঘরে জমা আছে, যার উপর লেখা আছে 10 আগস্ট 1906। যে পাণ্ডুলিপিটি নিয়ে এত হইচই তার নাম হলো প্রোটোকলস অব দ্য লার্নেড এল্ডার জায়ন। এর উপর ভিত্তি করে 1920 সালে লন্ডনের জার অ্যান্ড স্পটিশ উড ম্যাগাজিন একটি আর্টিকেল প্রকাশ করে, যা নিয়ে লন্ডনে থাকা ইহুদিরাও হইচই শুরু করে। নিজেদের কলঙ্ক ঢাকতে বিকল্প হিসেবে তারা লন্ডন টাইমস ম্যাগাজিনকে ব্যবহার করে। তারা জার অ্যান্ড স্পটিশ উড এর প্রকাশিত আর্টিকেলটি দুঃখজনক বলে আখ্যায়িত এবং এই জাতীয় কাজকে পাগলামির অংশ বলে অভিহিত করে। কিন্তু এটাই ছিল সেই নীল নকশা, যার ভিত্তিতে ইহুদিরা বিশ্বজুড়ে অসংখ্য যুদ্ধ বিগ্রহের জন্ম দিয়েছে, শিক্ষা ব্যবস্থা নাস্তিকতার জন্ম দিয়েছে, অর্থব্যবস্থাকে কুক্ষিগত এবং বিশ্বযুদ্ধ পরবর্তী শান্তি আলোচনাগুলোতে কেবল নিজেদের স্বার্থই হাসিল করেছে। ইহুদিদের সংগঠনগুলো আজ পর্যন্ত এই দলিলটির সঙ্গে কোনো রকম সম্পৃক্ততার কথা স্বীকার করেনি, বরং এটিকে তারা নিজেদের বিরুদ্ধে কিছু চক্রান্তকারী গোষ্ঠীর উদ্দেশ্যমূলক প্রোপাগান্ডার অংশ বলে দাবি করে আসছে। ইহুদিদের পক্ষ থেকে কোনো স্বীকারোক্তি আসুক বা না আসুক, এই সম্পূর্ণ দলিলটি আজ পর্যন্ত তাদের অন্তিম উদ্দেশ্যে বাস্তবায়নের সঙ্গে যেভাবে মিলে যাচ্ছে তা নিছক কোনো কাকতালীয় ব্যাপার হতে পারে না। পরবর্তী বেশ কয়েকটি অধ্যায় জুড়ে এ নিয়ে আলোচনা করা হবে। সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠার ইতিহাস। 19 জুন 1920 ট্রটস্কি লিডস Jew radicals to world rule, Bolshevism only a tool for his scheme শিরোনামে শিকাগো ট্রিবিউন একটি আর্টিকেল প্রকাশ করে। বলশেভিক বিপ্লবে যে ইহুদি গুপ্তচরদের সুদীর্ঘ পরিকল্পনার একটি অংশ, তা এই লেখায় সবিস্তারে তুলে ধরা হয়। তাছাড়া খুব দ্রুতই বিশ্বের বিভিন্ন প্রান্ত জুড়ে আরও অনেক ধ্বংসাত্মক আন্দোলন দানা বাঁধতে যাচ্ছে, এমন করা হুঁশিয়ারিও সেই লেখনীতে উপস্থাপন করা হয়। ইতিপূর্বে বহু পত্রিকা প্রতিষ্ঠান ঠিক এ জাতীয় সংবাদ প্রকাশ করতে গিয়ে লাঞ্ছনার শিকার হয়েছে। এমনও হয়েছে সংবাদ প্রকাশের কিছুদিন যেতে না যেতেই তারা সেই কলামটি সরিয়ে নিয়েছে এবং ভুল তথ্য প্রকাশের বিবৃতি দিয়ে মাপও চেয়েছে। 19 তারিখে প্রকাশিত আর্টিকেলটির কিছু গুরুত্বপূর্ণ বাণী তুলে ধরা হলো। গত 2 বছরে সামরিক গোয়েন্দা সংস্থার অনেক মূল্যবান তথ্য আমাদের হাতে এসেছে, যা ইঙ্গিত দিচ্ছে বলশেভিকের মতো আরও অনেক বিপ্লব খুব দ্রুতই পৃথিবীর বুকে আঘাত হানতে যাচ্ছে। যারা নিরন্তর এর পেছনে কাজ করে যাচ্ছে তাদের পরিচয় দেরিতে হলেও আমাদের নিকট পরিষ্কার হয়ে উঠেছে। ব্রিটেন ও ফ্রান্সের গোয়েন্দা সংগঠনগুলো ইতিমধ্যে তাদের এই ষড়যন্ত্র আঁচ করতে পেরেছে। কমিউনিজম তাদের নীল নকশা বাস্তবায়নের অন্যতম বড় হাতিয়ার। 20 শতাব্দীর শুরুতে প্রাচ্যের দেশগুলোতে তারা যে আন্দোলনের জন্ম দিয়েছে তার উদ্দেশ্য সমাজে সাম্যবাদ প্রতিষ্ঠা করা নয়। ধীরে ধীরে তাদের এই আক্রমণ প্রাচ্য ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও ধেয়ে আসবে। তাদের সমকক্ষ এমন একটি রাষ্ট্রকেও তারা বাঁচতে দেবে না। প্রয়োজনে ইংল্যান্ডের ওপর ইসলামী বিপ্লব, ভারতের ওপর জাপানি বিপ্লব, আমেরিকা ও চীনের মধ্যে বাণিজ্যিক দ্বন্দ্ব লাগিয়ে দিতেও তারা পিছুপা হবে না। তাদের উস্কে দেওয়া সকল আন্দোলনের মূল উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর বিদ্যমান সমস্ত শাসন ব্যবস্থা উপড়ে ফেলা এবং তার স্থানে নিজেদের শাসন ব্যবস্থা কায়েম প্রতিষ্ঠা করা নয়। 21 জুন 1920 ওয়ার্ল্ড মিসচিফ শিরোনামে শিকাগো ট্রিবিউন আরও একটি আর্টিকেল প্রকাশ করে, যেখানে তাদের কুকর্মের বিভিন্ন চিত্র তুলে ধরা হয়। প্রথম দিকে তারা এই তথ্যগুলো মিথ্যা, গুজব ও বানোয়াট গল্প বলে প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু মানুষ যখন প্রমাণ উপস্থাপন করতে শুরু করে তখন তারাই আবার কণ্ঠ পরিবর্তন করে বলে, ছোট্ট যে জাতিটি বহুকাল পৃথিবীর অসংখ্য নির্যাতন সহ্য করেছে, তারা যদি শত্রুদের ক্ষমতাচ্যুত করে বিশ্ব শাসন করার স্বপ্ন দেখে তাতে এমন আশ্চর্য হওয়ার কি আছে?
জুইশ এনসাইক্লোপিডিয়া হতে জানা যায় খ্রিস্ট যুগ শুরুর আগ পর্যন্ত তাদের কোনো রাজা ছিল না। খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীতে ব্যাবিলনের সেনাপতি নেবুচাদ নেজার জেরুজালেম আক্রমণ করে সেখানকার অসংখ্য অধিবাসীকে হত্যা করে এবং ৬০ থেকে ৭০ হাজার ইসরায়েলিকে বন্দী করে নিয়ে যায়। অবশ্য পরে তাদের অনেককে ছেড়ে দেয়া হয়। ৭০ খ্রিস্টাব্দে সেনাপতি টাইটাসের নেতৃত্বে রোমানরা আবারও এই পবিত্র ভূমি আক্রমণ করে এবং সবাইকে নির্বাসিত করে। ঠিক তখন থেকে বেলফোর ঘোষণার আগ পর্যন্ত তারা আর কখনো সমষ্টিগতভাবে জেরুজালেমে ফিরে যেতে পারেনি। তারা ছিল যাযাবর জাতি। এই কথাগুলো পুনরায় বলার বিশেষ কিছু তাৎপর্য আছে। বেবিলনদের আক্রমণে প্রথমবারের মতো নির্বাসিত হওয়ার পর তারা এক অদৃশ্য শাসন ব্যবস্থার জন্ম দেয়, যাতে নির্বাসিত অবস্থাতেও একতাবদ্ধ থাকা যায়। তবে এই ব্যবস্থাটি তখন পূর্ণাঙ্গ রূপ পায়নি, কারণ কিছুদিন পর তারা আবারও জেরুজালেমে ফিরে আসে। কিন্তু দ্বিতীয়বার যখন রোমানদের দ্বারা নির্বাসিত হয়, তখন ইহুদিরা শাসন ব্যবস্থায় রাজার সংযোজন করে। ইহুদিরা পৃথিবীর যতদূর পর্যন্ত ছড়িয়ে পড়ুক না কেন, রাজার নির্দেশ মেনে চলা তাদের জন্য বাধ্যতামূলক ছিল। তিনি ছিলেন তাদের অভিভাবক। এই পর্যন্ত তারা যত রাজা নির্বাচিত করেছেন, যাদের সবাইকে বলা হয় এক্সাইলার্স, এই অদৃশ্য রাষ্ট্রের নামও ছিল ইসরায়েল। ইহুদিরা যতদিন না নিজ ভূমিতে ফিরে যেতে পারছে, ততদিন এই শাসন ব্যবস্থা টিকিয়ে রাখতে তারা ছিল প্রতিজ্ঞাবদ্ধ। তাদের পৃথক আদালত ও আইন ব্যবস্থাও ছিল। পৃথিবীর যে রাষ্ট্রই বসবাস করুক না কেন, হোক তা খ্রিস্টান বা মুসলিমদের দেশ, তারা মনে প্রাণে এই রাষ্ট্রের সব নিয়মকানুন মেনে চলত। কিন্তু এই রাষ্ট্রটি আজ কোথায়? এটি কি পৃথিবী থেকে হারিয়ে গেছে? না, হারিয়ে যায়নি, বরং তা নতুন খোলস ধারণ করেছে। প্রাচীন সেই রাষ্ট্রটির একটি পার্লামেন্টও ছিল, যার নাম হচ্ছে সেনহান্ড্রিন। এই সম্পর্কে পূর্বের একটি অধ্যায়ে সামান্য আলোচনা করা হয়েছে। ৭১ জন সদস্য নিয়ে গঠিত এই পার্লামেন্টের ব্যবস্থার প্রধান হলেন রাষ্ট্রপতি। তবে কোত্থেকে এবং কি উপায়ে সদস্যগণ নির্বাচিত হতো তা কখনো প্রকাশ করা হতো না। তবে তা গণতান্ত্রিক উপায়ে হতো না। একজন রাজা যোগ্যতার ভিত্তিতে সংসদ সদস্যের নির্বাচন করতেন। এখানে রাজা বলতে তাদের প্রধান ধর্মীয় গুরুকে বোঝানো হয়েছে, যার পরিচয় খুব গোপন রাখা হতো। জনসাধারণ যান মাল ও সম্পদের নিরাপত্তা দেয়া এই সংসদীয় ব্যবস্থার উদ্দেশ্য ছিল না, বরং সাম্রাজ্যবাদ আরও শক্তিশালী করাই ছিল এর উদ্দেশ্য। জুইশ এনসাইক্লোপিডিয়া হতে জানা যায় এই সদস্যরা নির্বাচিত হতো সম্পদ, প্রতিপত্তি, ধর্মীয় জ্ঞানের মাপকাঠির উপর ভিত্তি করে। তাদের সাম্রাজ্যবাদ শুধু প্যালেস্টাইনেই সীমাবদ্ধ থাকেনি, বরং এর বিস্তৃত ঘটেছিল বিশ্বজুড়ে। কারণ যদি ইসরায়েল প্রতিষ্ঠা করতে হয়, তবে প্রতিটি দেশকে ধ্বংস করেই তা করতে হবে। ১৮০৬ সালে নেপোলিয়ন ফ্রান্সে অবস্থানরত ইহুদিদের বিভিন্ন কাজের দরুন ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি একটি সংসদীয় সভার আহ্বান এবং সেখানে এই জাতিগোষ্ঠীর কিছু সদস্যকে দোষী সাব্যস্ত করে কয়েকটি প্রশ্ন করেন। সেই সঙ্গে এই ঘোষণা দেন, যতদিন না তারা এসব প্রশ্নের সঠিক জবাব দিতে পারবে, ততদিন তাদের একঘরে করে রাখা হবে। ৯ ফেব্রুয়ারি ১৮০৭ গাতি ভাইদের সমর্থনে সেনহান্ড্রিনের সদস্যরা প্যারিসে একটি আলোচনা সভার আয়োজন করে। তারা ঠিক প্রাচীন কায়দায় নিজেদের কার্যক্রম শুরু করে। সেখান থেকে ঘোষণা করে ইসরায়েলের মঙ্গল ও উন্নয়নের স্বার্থে যে কোনো কিছু করার অধিকার তাদের আছে। তাই নেপোলিয়ন কি জানতে চাইলেও আর না চাইলেও তা নিয়ে তাদের কিছু আসে যায় না। ইহুদিরা নিজেদের ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে সংসদীয় কাঠামোকে আজ অবধি এই রকম করে রেখেছে। তবে এটা ঠিক, সময়ের সাথে সাথে এই ব্যবস্থাও সামান্য পরিবর্তন এসেছে। পূর্বে সেনহান্ড্রিনের আসন সংখ্যা ছিল মাত্র 10টি, সময়ের সাথে সাথে তা বৃদ্ধি পেয়েছে। প্রতি বছর একটি পূর্ব নির্ধারিত সময়ে এই সম্মেলনের আহ্বান করা হতো। তবে বাস্তবতাই থাকুক না কেন, পৃথিবীর প্রতিটি দেশ থেকে তাদের সদস্যগণ এই সম্মেলনে বাধ্যতামূলক অংশগ্রহণ করতে হতো। আন্তর্জাতিক অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, উৎসাহ প্রদানকারী বক্তা, ধনী ব্যবসায়ী ও ধর্মীয় গুরু সবাই এই সম্মেলনে আমন্ত্রিত হতো। তবে সদস্যদের অধিকাংশই হতো রাবাই। রাবাই হওয়ার পাশাপাশি অনেকে ব্যবসা, রাজনীতি, অর্থনৈতিক অনেক গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ করত। আর এই সদস্যরাই মূলত সেনহান্ড্রিনের নিয়মিত সভায় আমন্ত্রণ পেত। ব্যাপারটি এমন নয় শুধু গুপ্ত সদস্যরা এই সম্মেলনে আমন্ত্রণ পেত। আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে বেশ কিছু মাপকাঠি অনুসরণ করা হতো। যারা এই মাপকাঠির অধিক নম্বর পেত, পরের বছর তাদের এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হতো।
এই মাপকাঠিতে কি কি বিষয় থাকতো তা নিশ্চিতভাবে জানা না গেলেও কিছুটা অনুমান করা যায়। হতে পারে অন্যান্য দেশের প্রশাসনিক গভীরতায় কে কতটুকু প্রবেশ করতে পেরেছে, জেন্টাইলদের ফাঁদে ফেলতে অর্থনীতির নতুন সূত্রটি কে আবিষ্কার করেছে, সমাজ বিভাজনকারী নতুন মতবাদটি কে আবিষ্কার করেছে, ইসরায়েলের খুঁটি মজবুত করতে নতুন পরিকল্পনাটি কে তৈরি করেছে, ইত্যাদি ইত্যাদি। তবে তারা যে সুশৃঙ্খল ও সুসংগঠিত একটি জাতি, এ নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই। এমন একটি শৃঙ্খল জাতি কিন্তু একদিনে প্রতিষ্ঠা পায়নি। তাদের আছে চৌকস অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, বুদ্ধিমান গুপ্তচর। তারা পৃথিবীর গুরুত্বপূর্ণ শহরগুলোতে গোপন আলোচনা সভার আয়োজন করে এবং কাজ শেষে গোপনেই সরে পড়ে। প্রশ্ন হতে পারে, তাদের পররাষ্ট্রনীতি কেমন? উত্তর অনেকটা এরকম, তারা জেন্টাইলদের সর্বাবস্থায় শত্রুগণ্য করে। তাদের বিশ্বাস পৃথিবীতে টিকে থাকতে হলে জেন্টাইল সম্প্রদায়ের মোকাবিলা করেই টিকতে হবে। ফলে তাদের পররাষ্ট্রনীতি যে মোটেও বন্ধুসুলভ নয় তা সহজেই অনুমান করা যায়। তারা বর্তমানে দাঁড়িয়ে দূর ভবিষ্যতের পরিকল্পনা এবং সম্মিলিতভাবে এই পররাষ্ট্রনীতির অনুসরণ করে। সাধারণ সদস্যদের অনেকেই জানে না কে তাদের রাজা। সত্যি বলতে স্যানহাদ্রিনের সদস্যগণ ব্যতীত অন্য কারো কাছে রাজার পরিচয় প্রকাশ করা হয় না। খুব সূক্ষ্ম গবেষণার মাধ্যমে স্যানহাদ্রিনের কিছু সদস্যের পরিচয় অনুমান করা সম্ভব হলেও প্রকৃত রাজার পরিচয় অনুমান করা একেবারেই অসম্ভব। তাদের এই অদৃশ্য রাষ্ট্র ব্যবস্থার নিয়মকানুন এবং বিশ্ব সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে প্রটোকলস অব দ্য লার্নেড এল্ডার্স অব জায়ন নামে প্রকাশিত বইটির 24তম প্রটোকল উল্লেখ আছে। এখন বলবো কিভাবে পৃথিবীর সব শক্তিশালী রাজ্যের পর্দা ভেদ করে আমরা রাজা ডেভিডের অর্থাৎ নবী দাউদ এর সিংহাসন পুনরুদ্ধার করব। পৃথিবীর বুকে এই রাজবংশের ধারা আজও বিদ্যমান। বিজ্ঞ, বিচক্ষণ ও শিক্ষিত প্রতিটি ব্যক্তি এই রাজবংশের উত্তরাধিকারী, যাদের উপর পুরো বিশ্বের শাসনভার অর্পণ করা হয়েছে। বিষয়টি একটি ইঙ্গিত দিচ্ছে যে আমরা তাদের বিরুদ্ধে যত ধরনের প্রতিরোধী গড়ে তুলি না কেন, তারা নিজেদের সিংহাসন পুনরুদ্ধার করবেই। বিশ্বব্যাপী তাদের সাম্রাজ্যবাদ অবশ্যই প্রতিষ্ঠা পাবে, এমন প্রতিজ্ঞা হতে তারা কখনো সরে আসবে না। শুধু যে রাজনীতির মাঠে তারা এই প্রভাব বিস্তার করেছে তা নয়, বরং শিল্প, সাহিত্য, শিক্ষা, দীক্ষা, ব্যবসা বাণিজ্য, সমরাষ্ট্রে কূটনীতির মতো প্রতিটি গুরুত্বপূর্ণ অঙ্গনেও নিজেদের উপস্থিতি জোরদার করেছে। ইহুদিদের সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠার প্রটোকল সমূহ, যার হাত ধরে প্রটোকলস অব দ্য লার্নেড এল্ডার্স অব জায়ন পূর্ণ বই আকারে বাজারে প্রকাশিত হচ্ছে, তার পরিচয় কখনো উদ্ঘাটন করা সম্ভব হয়। প্রথমে এটিকে রাশিয়ান ভাষায় ছাপানো এবং পরে অন্যান্য ভাষায় অনুবাদ করা হয়। ফরাসি বিপ্লব চলাকালে ডিউক ডি ওরলেন্স এর যে ধ্বংসাত্মক রূপ পুরো পৃথিবী দেখতে পায়, বইটিতে ইহুদি সাম্রাজ্যবাদীদের এমনই একটি রূপ উন্মোচিত হয়েছে। বইটিতে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে কে তাদের প্রকৃত শত্রু এবং তারা কাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের নীল নকশা তৈরি করছে। এমন নয় যে নির্দিষ্ট কোনো রাজা বা অভিজাত সম্প্রদায় তাদের এই ষড়যন্ত্রের লক্ষ্যবস্তু, বরং পৃথিবীর পুরো জেন্টাইল সম্প্রদায়ই ইহুদিদের ষড়যন্ত্রের লক্ষ্যবস্তু। জেন্টাইল শব্দটি এই বইটিতে অসংখ্যবার এসেছে। এবার এর কিছু প্রটোকল নিয়ে আলোচনা করা যাক। প্রথম প্রটোকলে উল্লেখ আছে, কোনো সন্দেহ নেই সততা সরলতা মানব চরিত্রের দুটি মহৎ গুণ, কিন্তু রাজনীতির মাঠে এর কোনো স্থান নেই। একজন শক্তিশালী শত্রুকে মোকাবিলা করার চেয়ে এই দুটি মানবীয় গুণ রক্ষা করা অধিক কঠিন ব্যাপার, কারণ আমাদের শাসন ব্যবস্থায় সততা ও সরলতার কোনো স্থান নেই। এগুলো শুধু জেন্টাইলদের শাসন ব্যবস্থায় পাওয়া যাবে। বংশ পরম্পরায় আমরা জেন্টাইলদের শাসন ব্যবস্থায় বারবার আঘাত এনেছি এবং নিজেদের অনুশাসন চাপিয়ে দিয়েছি। আমাদের শাসন ব্যবস্থার মূল ভিত্তি হলো অর্থ সম্পদ, আর এর মালিক হব কেবল আমরাই। আর বিজ্ঞান, সেও তো আমাদেরই আবিষ্কার। আমরা শ্রমিকদের বিভিন্ন মজুরি বৃদ্ধির আন্দোলনে জড়িয়ে দেব, একই সঙ্গে বাজারে পণ্য মূল্য বাড়িয়ে দেব। আমরা বলবো কৃষি উৎপাদন কম হয়, বাজারে পণ্য মূল্য বৃদ্ধি পেয়েছে, ফলে এই বর্ধিত মজুরি তাদের কোনো উপকারেই আসবে না। আমরা সুকৌশলে কৃষকদের মাঝে অরাজকতা ছড়িয়ে দেব, আত্মতৃপ্তির উপায় হিসেবে মদ্যপানে আসক্ত করে তুলব, যা ধীরে ধীরে তাদের জ্ঞানশূন্য জাতিতে পরিণত করবে। জেন্টাইলরা কখনোই আমাদের ষড়যন্ত্রে জাল ছিঁড়তে পারবে না। আমাদের একাংশ ছদ্মবেশী শ্রমিকদের সঙ্গে মিশে থাকবে এবং বিভিন্ন অধিকার আদায়ের আন্দোলনকে উস্কে দেবে, যেন বাজার অস্থিতিশীল রাখা যায়। এরই পরে অস্থিতিশীল বাজারে নতুন এক অর্থনীতি প্রতিষ্ঠা পাবে, যার মূল হবে প্রণত হব আমরাই।
প্রোটোকলগুলো ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন তারা তারা পুরো মানব জাতিকে দুটি অংশে বিভক্ত করেছে। আমরা এই জেন্টাইল বিষয়টিও আরো পরিষ্কার হবে যদি 18তম প্রোটোকলে উল্লেখিত অনুচ্ছেদগুলো লক্ষ্য করি। যেমন জেন্টাইলদের সাথে আমাদের মৌলিক পার্থক্য হচ্ছে আমরা হলাম সৃষ্টিকর্তার মনোনীত সম্পদ এবং মানব শ্রেণীর মধ্যে উচ্চ, আর জেন্টাইলরা হচ্ছে দুই পায়ে চলমান মানব পশু। তাদের না আছে দূরদৃষ্টি আর না আছে নতুন কিছু আবিষ্কার করার ক্ষমতা। অন্তর্যামী নিজ হাতে এই বিশ্বের শাসনভার আমাদের হাতে তুলে দিয়েছে। যতদিন না ইহুদি ভাইদের জন্য নিরাপদ বাসস্থান ও দায়িত্বশীল সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব হচ্ছে, ততদিন যেন নিজেদের চারিত্রিক মূল্যবোধ বজায় রাখে। আমাদের জাতীয় অস্তিত্বের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। প্রোটোকলগুলো বাস্তবায়নে তারা কতটা সফল তা চারিদিকে তাকালেই উপলব্ধি করা সম্ভব। খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে সেখানে একজন শিক্ষক ছাত্রদের উদ্দেশ্যে বক্তৃতা দিচ্ছেন। তিনি ছাত্রদের পড়াচ্ছেন কিভাবে জেন্টাইলদের বিরুদ্ধে পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন করতে হয়। তাছাড়া ইহুদিদের পরিকল্পনা কতদূর বাস্তবায়িত হয়েছে এবং এখনো কতটুকু বাকি তাও এই অনুচ্ছেদগুলোতে উল্লেখ করা হয়েছে। এখানে আলোচনায় অংশগ্রহণকারী ছাত্রদের কাছ থেকে কোনো প্রকার তথ্য বা মতামত চাওয়া হচ্ছে না, অর্থাৎ তাদের যাবতীয় পরিকল্পনা সবকিছু শুধু একজন গুরুর মাথা থেকে আসছে, আর বাকি সবাই এই অনুশাসন মেনে চলতে বাধ্য। প্রোটোকলটির পাণ্ডুলিপি বাজারে প্রকাশিত হওয়ার পর ইহুদিরা বলতে শুরু করে, সত্যি যদি এমন একটি সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করা নিয়ে আমাদের কোনো গোপন পরিকল্পনা থাকতো, তবে কখনোই তা জেন্টাইলদের সামনে উন্মোচিত হতো না। আসলে এটি যে তাদের বা সেনহাড্রিনের কোনো সদস্য প্রকাশ করেছে তা না। আগের একটি অধ্যায়ে বলা হয়েছে জায়নিস্টরা খুব গোপনে পৃথিবীর গুরুত্বপূর্ণ শহরগুলোতে মাঝে মধ্যে আলোচনা সভার আয়োজন করে। হয়তো বিশেষ কোনো আগ্রহী ব্যক্তি বহুদিন এই দলটিকে অনুসরণ করত এবং নিজের গোপনীয়তা রক্ষা করে প্রোটোকলগুলো জানতে পেরেছে, যা তিনি পরবর্তীকালে লেকচার বা নোট আকারে প্রকাশ করেন। আপনি যদি মন দিয়ে পুরো পাণ্ডুলিপিটা অধ্যয়ন করেন তবে বুঝতে পারবেন এই প্রোটোকলগুলো আজকে বা 100 বছর আগে তৈরি করা হয়নি। এগুলো তাদের সুদীর্ঘ ইতিহাস, ঐতিহ্য, ধর্ম ও সমাজ ব্যবস্থার প্রমাণস্বরূপ। তবে সময়ের প্রেক্ষাপটে এবং কৌশলগত অবস্থার কারণে প্রোটোকলগুলোতে সামান্য পরিবর্তন এসেছে। প্রথম প্রোটোকলের কোনো একটি অনুচ্ছেদে পাবেন স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব ইত্যাদি মানব মতবাদকে আমরা অতি প্রাচীন কাল থেকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে। কিন্তু পৃথিবীর বোকাগর্ধ বুদ্ধিজীবীরা এই মতবাদগুলো নিজেদের অধিকার আদায়ের মাধ্যম বলে মনে করছে এবং এর জন্য জীবন পর্যন্ত উৎসর্গ করছে। তারা নিজেরাই আমাদের পাতা ফাঁদে পা দিয়েছে এবং নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ধ্বংস করেছে। সম্ভবত অতি বুদ্ধিমান ও সুকৌশলী ব্যক্তিরাও এসব মতবাদের মর্মার্থ অনুবাদ করতে সক্ষম হয়নি। তারা কখনো বুঝতে পারেনি একতা, সাম্য ও স্বাধীনতা বলতে আদৌ কিছুই নেই। এই প্রোটোকলগুলো পরিবর্তন আনার অধিকার কারা রাখে সে সম্পর্কে 13তম প্রোটোকলে আলোচনা করা হয়েছে। এই অবস্থায় পরিবর্তন আনার ক্ষমতা কেবল তাদেরই রয়েছে যারা বহু শতাব্দী ধরে এই প্রোটোকলগুলোকে অক্ষুণ্ণ রেখেছে। আরো একটি বিষয় লক্ষণীয়, এখানে বক্তার ব্যক্তিগত কোনো সম্মান বা উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ পায়নি। তাদের একমাত্র উদ্দেশ্য ইসরায়েলের ভবিষ্যৎ সুদৃঢ় ও মজবুত করা। তারা ইতিমধ্যে বিভ্রান্তকর নানা মতবাদ দিয়ে জেন্টাইল সমাজ ব্যবস্থার ফাটল তৈরি করতে সক্ষম হয়েছে। এত কিছুর পরও যুগে যুগে জেন্টাইলদের মাঝে এমন কিছু ব্যক্তির আগমন ঘটেছে যারা দীপ্ত কণ্ঠে বলেছে, আজ যা কিছুকে বিজ্ঞান বলে মনে করা হচ্ছে তার অনেক কিছু প্রকৃত বিজ্ঞান নয়। যেগুলো আমরা অর্থনৈতিক ও সমাজ ব্যবস্থার বিধান বলে মনে করছি তা আসলে কোনো বিধান। এগুলো মানব সৃষ্ট কিছু ভ্রান্ত নিয়ম কানুন যা আমাদের মধ্যে ফাটল তৈরিতে উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে। এর ফলে পরিচিত শত্রুদের বিরুদ্ধে আমরা এক হতে পারছি না। আমরা যেন ইহুদিদের প্রোটোকলগুলো নিয়ে কোনো প্রশ্ন করতে না পারি এবং তা নিয়ে চিন্তা করার প্রয়োজন বোধ পর্যন্ত না করি, সেজন্য তারা আমাদের উপর এমন একটি শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দিয়েছে যার দরুন তাদের প্রণীত অনুশাসনগুলো ভেড়ার মতো আত্মস্থ করে বড় হচ্ছে। জেন্টাইলদের প্রতি ইহুদিদের দৃষ্টিভঙ্গি, নিজেদের যতই বুদ্ধিমান বা উঁচু শ্রেণীর মানুষ মনে করি না কেন,
ইহুদিদের কাছে আমরা বোকা, গর্দভ, সাদামাটা মস্তিষ্ক সম্পন্ন প্রাণী ব্যতীত কিছুই নয়। আমাদের সম্পর্কে তাদের ধারণাগুলো যে তাচ্ছিল্যকর হলেও সত্য, যে প্রোটোকলের বইটি ভালোভাবে অধ্যয়ন করলেই বোঝা সম্ভব। এবার বাছাই করা কিছু প্রোটোকল নিয়ে জেন্টাইলদের প্রতি ইহুদিদের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করা যাক। প্রথম প্রোটোকল দিয়েই শুরু করি। মনে রাখতে হবে, পৃথিবীতে ভালো মানুষের চেয়ে খারাপ মানুষের সংখ্যা অনেক বেশি। তাদের বাগে আনার একমাত্র কৌশল ভয়ভীতি প্রদর্শন। প্রাতিষ্ঠানিক ও কিতাবী শিক্ষা দিয়ে কখনো তাদের বশ করা যাবে না। ক্ষমতার লোভ সবারই থাকে এবং প্রত্যেকেই নিজেকে শাসক রূপে দেখতে চায়, আর অন্যের ভালোর জন্য নিজের ভালো উৎসর্গ করবে এমনটা খুব কমই দেখা যায়। জেন্টাইলদের হুজুগে প্রকৃতির বললেও ভুল হবে না। তারা সামান্য আবেগ, বিশ্বাস, ঐতিহ্য ও ব্যক্তিগত অহংকারের দরুনও নিজেদের মধ্যে বিভাজন করতে রাজি। হঠাৎ কোনো সিদ্ধান্তের উপর ভিত্তি করে গণ আন্দোলনের ডাক দেয়, আবার দুই একটি মিথ্যা প্রচারণায় কান দিয়ে মহানয়কে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। বুদ্ধিমান প্রাণী হলে এমনটাই কখনোই করতো না। তাই তারা অরাজকতা ও বিশৃঙ্খলা থেকে কখনো বেরিয়ে আসতে পারেনি। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়নের পূর্বে জনসাধারণের অনুমতি আবশ্যক, কিন্তু তারা এটা বোঝে না। বেশিরভাগ মানুষই নিরেট, মূর্খ, বুদ্ধিহীন। তারা একবার ডান পক্ষের পিছে ছোটে, আরেকবার বাম পক্ষে। তাদের কাছ থেকে কখনো গঠনমূলক পরামর্শ পাওয়া সম্ভব না। আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের পথ ইতিমধ্যেই অনেকটা সহজ হয়ে উঠেছে। জেন্টাইল মস্তিষ্কের মনস্তত্ত্বের প্রতিটি গুরুত্বপূর্ণ শাখায় আমরা ছড়িয়ে পড়তে সক্ষম হচ্ছি। ক্ষণস্থায়ী পৃথিবীর লোভ, লালসা দেখিয়ে আমরা তাদের বশীভূত করতে সক্ষম হয়েছি। চারিত্রিক দুর্বলতাকে কাজে লাগিয়ে তাদের মধ্যে বিভেদ ও পার্থক্য দেয়াল গড়ে তুলতে সক্ষম হয়েছে। এবার পঞ্চম প্রোটোকলের একটি অনুচ্ছেদের দিকে লক্ষ্য করুন। জেন্টাইলরা কাজের চেয়ে প্রতিশ্রুতিকে অধিক গুরুত্ব দেয়, কিন্তু আদৌ তা পূরণ করা হচ্ছে কিনা তা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা শুধু প্রতিশ্রুতি দিয়ে তাদের বশ করতে পারবো। ক্ষমতায় যাওয়ার পর তা নিয়ে মাথা ব্যথা না করলেও চলবে। 11তম প্রোটোকলে বলা হয়েছে, আসলে জেন্টাইল হলো ভেড়ার পাল। আমরা যে বিষয়ই প্রতিশ্রুতি দেই না কেন, তা তারা অন্ধের মতো গ্রহণ করবে। আমরা স্বাধীনতা উদ্ধারের প্রতিশ্রুতি দেব, কিন্তু তার আগেই আমরাই তাদের মাঝে অশান্তি, অরাজকতা, যুদ্ধ ছড়িয়ে দেব। এই স্বাধীনতার জন্য তাদের কতদিন অপেক্ষা করতে হবে তা কি বলতে হবে? আমরা চাইলে এই যুদ্ধ ও শান্তি আলোচনার মেয়াদ ইচ্ছে মতো বাড়িয়ে নিতে পারব। প্রথমে তাদের মধ্যে ভয় ঢুকিয়ে দেব এবং পরে সেই ভয় থেকে উদ্ধার করার প্রতিশ্রুতি দেব। এবার বিভিন্ন গোয়েন্দা সংস্থা জেন্টাইলদের অংশগ্রহণের ব্যাপারে যা বলা হয়েছে। সাধারণত দুঃসাহসী, রোমাঞ্চপ্রিয়, উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তিরা সমাজের প্রশংসা করতে বিভিন্ন গোয়েন্দা সংস্থা অর্থাৎ স্পাই এজেন্সিতে যোগদান করে। আমরা খুব সহজেই তাদের খুঁজে বের করবো এবং পরিকল্পনা মাফিক বিভিন্ন কাজে ব্যবহার করব। কৌতূহলী জেন্টাইলরা পুরো বিশ্বকে সামনে রেখে এই পর্যন্ত অসংখ্য গোয়েন্দা সংস্থার জন্ম দিয়েছে। তারা বিশ্বাস করে এই গোয়েন্দা সংস্থার মাধ্যমেই সমাজের সকল অপরাধ কর্মের রহস্য উদ্ঘাটিত হবে। কিছু কিছু ক্ষেত্রে আমরা তাদের সফলতা এনে দেব, যা তাদের মাঝে বড়াই ও অহমিকার জন্ম দেবে। এতে তারা কোন রকম বাছ বিচার ছাড়াই আমাদের পরবর্তী পরামর্শগুলো নির্দ্বিধায় গ্রহণ করবে। তোমরা ভাবতেও পারবে না এই বড়াই ও অহমিকা তাদের কতটা নির্বোধ করে তুলবে। এমত অবস্থায় সামান্য একটি ব্যর্থতাই তাদের মনোবল ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। প্রকৃতপক্ষে জেন্টাইলরা ব্যক্তিমোহ, জনপ্রিয়তা ও আত্মপ্রতিষ্ঠার লক্ষ্য কাজ করবে। কিন্তু ব্যক্তিমোহ আমাদের বিবেচ্য বিষয় নয়, বরং জাতীয় উদ্দেশ্যে আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য। তাদের ভাষ্য অনুযায়ী জেন্টাইলরা মানসিক প্রণোদনা ও নতুন মতবাদগুলো খাবারের মতো গ্রহণ করবে, কিন্তু নতুন মতবাদগুলোর ভবিষ্যৎ ফলাফল কি হতে পারে তা নিয়ে গবেষণা করতে রাজি নয়। চোখের দেখায় যা ভালো লাগে তাই তারা গ্রহণ করবে। জায়নিস্টরা আজ পর্যন্ত অসংখ্য মতবাদ আমাদের উপর চাপিয়ে দিয়েছে। যখনই একটি মতবাদ ব্যর্থ হয়েছে তখনই আরেকটি বাজারে এনেছে। প্রতি ধাপে জেন্টাইলরা হয়েছে দুর্বল ও নেতৃত্বশূন্য। দেশের জনগণ যদি এক হয় তবে সরকার আত্মসমর্পণ করতে বাধ্য। তবে দেশের জনগণ যে বিষয়টির ভিত্তিতে এক হচ্ছে সে সম্পর্কেই তো সাধারণ মানুষের পরিষ্কার কোনো ধারণা নেই। তারা তাই করছে যা নেতারা বলছে।
বলশেভিক বিপ্লব, প্রলেটারিয়েট সূত্রপাত ঠিক এভাবেই হয়। অরাজকতা ও বিশৃঙ্খলতাকে পুঁজি করে সমাজে সব সময় তৃতীয় একটি গোষ্ঠী লুটপাটের চেষ্টা করে। এটা জানার পরও দেশের রাজনৈতিক দলগুলো অহংকারের দাপটে এক হতে চায় না। ফলে লুণ্ঠনকারী তৃতীয় দলটি ইচ্ছে মতো নিজেদের স্বার্থ লোপে নেয়। আর এই তৃতীয় পক্ষটি হলো ইহুদি জাতিগোষ্ঠী। মূলত প্রকৃত উন্নয়ন বলতে কি বোঝায় তা আমরা অনেকেই জানি না। আমাদের পূর্বপুরুষরা চাকা আবিষ্কারের মাধ্যমে মানব সভ্যতায় নতুন যুগের সূচনা। সে চাকা দিয়েই তৈরি হয় টারবাইন। প্রবাহমান বাতাস ও পানির স্রোতকে কাজে লাগিয়ে উদ্ভাবিত হয় টারবাইন ঘোরানোর কৌশল, যা দিয়ে আবিষ্কৃত হয় বিদ্যুৎ শক্তি। আজ পেট্রোল ডিজেল দিয়ে ছোটখাটো বিস্ফোরণ ঘটিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করছি। এখন প্রশ্ন হলো, আসলে কি চাকার ও কি টারবাইন সেকেলে প্রযুক্তি? বায়ু ও পানি শক্তি ব্যবহার করে আমাদের পূর্বপুরুষরা যে নতুন শক্তির জন্ম দিয়েছে তা কি সমাজে গ্রহণযোগ্যতা পেতে পারে না? এই প্রযুক্তিগুলো কি বর্তমান সমাজের চাহিদা মেটাতে অক্ষম? আসলে যে বিষয়গুলোকে আমরা অগ্রগতির উপায় বলে স্বীকৃতি দিয়েছি তা প্রকৃত অর্থে আমাদের দেশ, সমাজ ও জাতিকে ধ্বংস করছে। অস্থিরতা, বিশৃঙ্খলা সমাজে এমনই বিবর্তনের জন্ম দেয় যা বিপন্ন জাতিগোষ্ঠীকে পেট রক্ষার তাগিদে চোখে যা ভালো দেখায় তাই আদর্শ বলে গ্রহণ করতে বাধ্য করে। কিন্তু এই আদর্শের পেছনে থাকে শয়তান। গণতন্ত্র, সমাজতন্ত্র, কমিউনিজম, রক্ষণশীলতা, পুঁজিবাদ, মৌলবাদ ইত্যাদি সবই এর উদাহরণ, যা তাদের হাত ধরে পৃথিবীতে প্রতিষ্ঠা পাচ্ছে। নিজেদের মতবাদগুলো যেভাবে তারা আমাদের মাথায় ঢুকিয়ে দিচ্ছে তার কিছু নমুনা নিচে উপস্থাপন করা হয়। প্রথম প্রটোকলের একটি অনুচ্ছেদ থেকে নেওয়া। রাজনৈতিক স্বাধীনতা নিছকই একটি ধ্বংসাত্মক ধারণা। অনেক রাষ্ট্র আছে যেখানে ক্ষমতায় থাকা দল ব্যতীত অন্য কোনো রাজনৈতিক শক্তির অস্তিত্ব নেই। মানুষও চায় না সেখানে কোনো দল গড়ে উঠুক। এমত অবস্থায় ক্ষমতাসীন দলটির পতন ঘটাতে চাইলে সেই সমাজের মগজে রাজনৈতিক স্বাধীনতার বিষয়টি ঢুকিয়ে দিতে হবে। বোঝাতে হবে সবার রাজনীতি করার অধিকার আছে। জনগণ চাইলে তাদের মধ্য হতে যে কাউকে প্রতিনিধি হিসেবে ক্ষমতায় বসাতে পারে। ধীরে ধীরে সেই সমাজে নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়টি সচেতন হতে শুরু করবে, যাকে কাজে লাগিয়ে আমরা একাধিক দলের জন্ম দেব। প্রত্যেক দলের জন্য অসংখ্য সমর্থক গড়ে তুলবে। এটাই জেন্টালদের ঐক্যে ফাটল তৈরি করবে, যার শ্বাস পরিণত হবে ক্ষমতাশীল দলের পতন এবং নতুন শক্তির ক্ষমতা। পঞ্চম প্রটোকলে লক্ষ্য করুন, জনমত নিয়ন্ত্রণে শুরুতেই আমরা বিভিন্ন মতবাদ জেন্টাইলদের মগজে ঢুকিয়ে দেব, যা তাদের মধ্যে হাজারো গোলক ধাঁধার জন্ম দেবে। একসময় বিরক্ত হয়ে বলবে রাজনৈতিক বিতর্কে নিজেদের না জড়ানোই ভালো। এই কৌশলটি রাজনীতির মাঠ থেকে অন্য দলের সমর্থকদের সরিয়ে দিতে সাহায্য করবে। দ্বিতীয়ত, আমরা মানুষের অভ্যাসগত চাহিদাগুলো সহজে মিটিয়ে দেব। অভাব মানুষের হৃদয়ে মানবিকতার জন্ম দেয়। পক্ষান্তরে ভোগবিলাস মানুষকে মনুষ্যত্বহীন করে তোলে। যখন মানুষ তাদের ব্যক্তিগত চাহিদাগুলো সহজে মেটাতে পারবে, তখন তারা আর অন্যের চাহিদা পূরণে এগিয়ে আসবে। তাদের নিকট ব্যক্তিগত আনন্দ প্রাধান্য পেতে শুরু করবে। ফলে রাষ্ট্রীয় বিপর্যয়ের মুহূর্তগুলোতে তারা কখনো এক হতে পারবে, কারণ ততদিনে তাদের চিন্তা শক্তি একেবারে নষ্ট হয়ে যাবে। 13তম প্রটোকলে উল্লেখ আছে, তোমরা লক্ষ্য রাখবে আমরা শুধু প্রতিশ্রুতির গ্রহণযোগ্যতা চাই। আদৌ তা বাস্তবায়ন হবে কিনা তা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা বলি মানুষের কল্যাণ করাই আমাদের উদ্দেশ্য, আর এটা এই কারণেই বলি সাধারণ মানুষ যেন আমাদের কথাগুলোকে সত্য বলে মেনে নেয় এবং সমাজে আমাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। অশান্ত জনগণের মাথা থেকে রাজনৈতিক চিন্তা সরিয়ে দিতে আমরা অসংখ্য নতুন সমস্যার জন্ম দেব। এটা তাদের দৈনন্দিন জীবিকার অর্জনের পথে অনেক বাধা সৃষ্টি করবে, যেমন মজুরি সমস্যা, চাকরির নিরাপত্তা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ইত্যাদি। এমত অবস্থায় কেউ রাজনৈতিক বিতর্কে মাথা কমাতে চাইবে না। আমরা তাদের বিনোদন, খেলাধুলা ও আয়সী জীবনে ডুবিয়ে রাখবো। তারা শুধু নিজেদের নিয়ে ব্যস্ত থাকবে এবং অন্য বিষয়ে চিন্তা করার আগ্রহ হারিয়ে ফেলবে। এভাবে একটা সময় তাদের স্বাধীন চিন্তার শক্তি লোপ পাবে।
উদারপন্থী গণতান্ত্রিক ও মুক্তমনা নীতিগুলো ব্যবহার করে জেন্টাইলদের বিভিন্ন ঘোর প্যাচের মধ্যে দোল খাওয়াতে শুরু করবে। তারা উদারপন্থী নীতিকে প্রগতির অংশ বলে মনে করবে, কিন্তু নির্বোধ এই জাতি প্রগতির সংজ্ঞাই তো জানে না। শুধু রাজনীতিবিদরাই নয়, কেবল কেবল রাজনীতিবিদরাই নয়, লেখক, কবি, শিক্ষক, সমাজবাদী ও রাবাইয়ের সম্মিলিত প্রচেষ্টায় পুরো ইহুদি মানব জাতিকে অসংখ্যবার নানা বিভ্রান্তকর পরিস্থিতিতে ফেলেছে। যার সূচনা হয়েছে হাজার বছর আগেই, শুধু আজকে নয়, অতীতেও তারা এমনটা করেছে এবং ভবিষ্যতেও করবে। এমন নবম প্রটোকলের দিকে লক্ষ্য করে রাজতন্ত্র, সমাজতন্ত্র, গণতন্ত্র, কমিউনিজম ইত্যাদি প্রতিষ্ঠার মাধ্যমে আমরা প্রতিটি জাতিকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করব, সেই সঙ্গে তাদের আমাদের সেবায় নিয়োজিত রাখব। এর মাধ্যমে পৃথিবীর বিদ্যমান প্রতিটি শাসন ব্যবস্থাকে আমরা একসময় উপরে ফেলতে পারব। ততদিন পর্যন্ত পৃথিবীর কোনো জাতিকে শান্তিতে থাকতে দেব না, যতদিন না তারা আমাদের অনুশাসন মেনে নিচ্ছে। এরপর দশম প্রটোকলে বলা হয়েছে, যখনই আমরা উদারপন্থী ও গণতান্ত্রিক নীতিগুলো পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে ঢুকিয়ে দিলাম, তখনই তার রাজনৈতিক দলগুলোর রূপরেখা রাতারাতি পাল্টে দিল। জেন্টাইলদের শিক্ষা ব্যবস্থা কেমন হবে সে সম্পর্কে নবম প্রটোকলে উল্লেখ আছে। জেন্টাইল সমাজ বুদ্ধিবৃত্তিক, নৈতিকতাবোধ ও স্বাধীন চিন্তা শক্তি ধ্বংস করতে এক মিথ্যা বানোয়াট শিক্ষা ব্যবস্থা ইতিমধ্যে তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা যদিও নিজেরা এই শিক্ষা ব্যবস্থা গ্রহণ করব না। শিক্ষা ব্যবস্থাকে ব্যবহার করে কিভাবে পারিবারিক বন্ধনে ফাটল ধরানো সম্ভব তা দশম প্রটোকলে উল্লেখ করা হয়েছে। আমাদের প্রতিষ্ঠিত শিক্ষা ব্যবস্থাকে তাদের যোগ্যতা যাচাইয়ের মাপকাঠিতে পরিণত করব। কর্মজীবনে প্রবেশের পূর্বে এই শিক্ষা পদ্ধতি তারা যোগ্যতা মূল্যায়নের পদ্ধতি প্রতিষ্ঠা করেই ছাড়। একসময় এই শিক্ষা ব্যবস্থা তাদের মাঝে অহমিক অহংকার জন্ম দেবে, যা পারিবারিক সদস্যদের মধ্যে সম্পর্ক ছিন্ন করতে উস্কে দেবে। যতদিন না কাঙ্ক্ষিত সময়টি হাতের মুঠোয় আসছে, ততদিন পর্যন্ত তাদের বিভিন্ন আমোদ প্রমোদ ডুবিয়ে রাখবো। যেসব মতবাদের কথা পূর্বে উল্লেখ করেছি তা তাদের নিকট গুরুত্বপূর্ণ করে তোলার নিরন্তর চেষ্টা চালিয়ে যাব। ডারউইনবাদ, মার্ক্সবাদ, নাজিবাদ ইত্যাদিকে প্রগতিশীলতার উপায় হিসেবে তাদের সামনে উপস্থাপন করেছে। এইসব তত্ত্বের উপর ভর করে আমরা তাদের নৈতিকতাবোধ ধ্বংস করছি এবং সামনের দিনগুলোতেও এর কোনো ব্যতিক্রম ঘটবে না। উল্লেখ্য, প্রটোকলগুলোর কোথাও বলা হয়নি তারা জেন্টাইলদের চিরতরে ধ্বংস করে ফেলতে চায়, বরং তারা চায় জেন্টাইলরা যেন তাদের প্রভুত্ব মেনে নেয় এবং চিরকাল দাস হয়ে থাকবে। এই লক্ষ্য বাস্তবায়নের ইতিমধ্যে তারা অনেক দূর এগিয়ে গেছে। আজ পুরো পৃথিবী এক অদৃশ্য স্বৈর শাসনের অধীনে চলছে। আমরা জানি জেন্টাইলদের একতার ভিত্তি খুবই দুর্বল। সামান্য কিছু সময়ের জন্য এক হলেও আমরা আবারও তাদের দুর্বল করে ফেলতে পারব। গত 2000 বছরেও এই কাজ আমরা অসংখ্যবার করেছি। ইহুদি রাষ্ট্রের প্রটোকল ব্যবস্থার আংশিক বাস্তবায়ন। নিছক কৌতূহল নিয়েও যদি প্রটোকলস অফ দ্য লার্নেড এল্ডার্স অফ জায়ন পাঠ করেন, তবে কারো কারো নিকট এই বই নিছক সাহিত্যকর্ম বলে মনে হবে। লেখক সাহেব যেভাবে তার ধ্বংসাত্মক পরিকল্পনার কথা প্রচন্ড আত্মবিশ্বাসের সঙ্গে বলে গেছেন তা সত্যি অবাক করার মতো। তিনি বলেছেন, আমরা পরিকল্পনা মাফিক অনেক দূর এগিয়ে গেছি, এখন আমাদের পক্ষে আর পেছনে ফেরা সম্ভব নয়। নবম প্রটোকলে বলা হয়েছে, এখন আমাদের সামনে আর কোনো বাধা নেই। বিশ্ব কর্মসূচি বা নিউ ওয়ার্ল্ড অর্ডার পরিকল্পনায় আমরা অনেক দূর এগিয়ে গেছি। আদালত, প্রশাসন, আইনশাস্ত্র সবকিছু আজ আমাদের দখলে। একসময় আমরা যাদের প্রজা ছিলাম, আজ তাদেরকেই প্রজারূপে কিনে নিয়েছি। নিঃসন্দেহে আমরা তাদের চেয়েও কঠোর শাসক। এবার অষ্টম প্রটোকলের দিকে লক্ষ্য করব। এই পরিকল্পনায় আমরা বিশ্বজুড়ে বহু রাজনীতিবিদের জন্ম দেব, কারণ এই অর্থশাস্ত্রের চেয়ে বড় কোনো হাতিয়ার পৃথিবীতে নেই। আমরা চারদিকে ব্যাংকার, শিল্পপতি ও ধনকুবেরের মতো অসংখ্য ব্যক্তিত্বের জন্ম দেব, যারা নিজেদের আকর্ষণীয় ব্যক্তিত্ব রূপে গড়ে তুলবে।
অবুঝ জেন্টাইলরা তাদের নিজেদের জীবনাদর্শ বলে মনে করবে, কিন্তু তাদের প্রত্যেকেই হবে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের হাতিয়ার। বর্তমান শিক্ষা ব্যবস্থায় আমাদের যা পড়ানো হচ্ছে তা তো তাদেরই চাপিয়ে দেওয়া সিলেবাস। বলশেভিক বিপ্লবকালীন সময়ে পৃথিবী এমন এক যুগ পার করছে যখন অর্থনীতির ওপর লেখা প্রতি 10টি বইয়ের মধ্যে 7 থেকে 8টি বই ইহুদিদের লেখা। আসলে তাদের লেখা বইগুলো পাঠ করতে কোনো সমস্যা নেই, কিন্তু জেন্টাইল সমাজকে পঙ্গু করতে তারা যখন ইচ্ছাপূর্বক ভুলে ভরা শিক্ষা ব্যবস্থা আমাদের উপর চাপিয়ে দেয়, তখন তার বিরুদ্ধে কথা বলতেই হয়। তারাই প্রথম ধর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থার বিরোধিতা করেছে এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাইবেল পাঠ বন্ধ করে দিয়েছে। নবম প্রটোকলে বলা হয়েছে, খ্রিস্টান পাদ্রীদের সঙ্গে আমরা সব সময় ভালো সম্পর্ক বজায় রেখেছি। একসময় আমরা তাদের অনেক তোষামোদ করেছি, যেন তাদের গভীরে প্রবেশ করে সব ধরনের নৈতিকতা ধ্বংস করে দিতে পারে। এখন আর তোষামোদের প্রয়োজন নেই, কারণ তাদের মাঝে ধর্ম পালনের গুরুত্ব এমনিতেই কমে গেছে। ফলে পোপ ও পাদ্রীদের ওপর সাধারণ মানুষের আস্থা ধীরে ধীরে লোপ পেতে শুরু করছে। এরপর প্রথম প্রটোকলে বলা হয়েছে, অরাজকতা ও অস্থিতিশীলতা দিনে দিনে আমাদের আরো দুর্ভেদ্য করে তুলবে। পরিচয় গোপন করে অদৃশ্য ছায়ার ন্যায় আমরা প্রতিটি রাষ্ট্রের অস্থিতিশীলতার ইন্ধন যোগাব। ফলে জেন্টাইলরা হাজার চেষ্টা করেও আমাদের সাথে পেরে উঠবে না। দ্বিতীয় প্রটোকলে বলা হয়েছে, প্রতিটি যুদ্ধে উভয় পক্ষই যেন ক্ষতিগ্রস্ত হয়। আর্থিক দুর্যোগ যেন উভয়ের কপালেই নেমে আসে, তা আমরা নিশ্চিত করব। প্রেক্ষাপট এমন ভাবে তৈরি করব যেন যুদ্ধ পরবর্তী সকল ক্ষমতা আমাদের হাতে চলে আসে। অন্যদের হাও ও অপমান করতে তারা কতটা অভ্যস্ত তা নিচের অনুচ্ছেদগুলোতে প্রকাশ পেয়েছে। যেমন, জেন্টাইল সরকারদের ব্যর্থতার উপর আমাদের প্রকাশনী প্রতিষ্ঠানগুলো নিয়মিত আর্টিকেল প্রকাশ করে। এসব সংবাদ পাঠ করে সাধারণ জনগণ একসময় সরকারের উপর বিরক্ত হয়ে উঠবে। আসলে একটি রাষ্ট্র চালাতে গিয়ে ছোটখাটো ভুল সবারই হয়। আমরা সরকারের ভুলগুলো এমন ভাবে প্রচার করব যেন তাদের ভালো কাজগুলো কারো নজরে না আসে। এবার পঞ্চম প্রটোকল হতে, ইতিমধ্যে আমরা জেন্টাইলদের রাষ্ট্রীয় আইন প্রণয়নের ক্ষমতা অনেকাংশে খর্ব করতে সক্ষম হয়েছে। আদালতের রায় তাই হবে যা আমরা বলবো। 14তম প্রটোকলে বলা হয়েছে, মিথ্যা, বানোয়াট, অশ্লীল গল্প সাহিত্যের বীজ আমরা প্রতিটি দেশে ছড়িয়ে দিয়েছে। সাধারণ মানুষকে বুঝিয়েছে এইগুলোই আধুনিকতার অংশ। অতীত ইতিহাস পাল্টে তার স্থলে নতুন গল্প ঢুকিয়েছে এবং সাধারণ মানুষকে তা বিশ্বাস করেছে। 12তম প্রটোকলে বলা হয়েছে, প্রচার মাধ্যমের সহায়তায় পৃথিবীর বিভিন্ন স্থান থেকে খবর সংগ্রহের বিষয়টি আমরা ইতিমধ্যে কেন্দ্রীভূত করেছি। একটি চেইন শৃঙ্খলের মাধ্যমে প্রায় প্রতিটি দেশের গণমাধ্যমের উপর আমরা অদৃশ্য আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছে। 7ম প্রটোকলেও ঠিক একই কথা বলা হয়েছে। প্রচার মাধ্যমের সহায়তায় আমরা জেন্টাইল সরকারদের হাত পা বেঁধে ফেলব। তারা চাইলেও আমাদের বিরুদ্ধে কিছুই করতে পারে, কারণ আমরা চাইলে যে কোনো মুহূর্তে তাদের বিরুদ্ধে আন্দোলনের জোয়ার বইয়ে দিতে পারি, যা তাদের ক্ষমতা থেকে উপড়ে ফেলবে। এবার 12তম প্রটোকলের দিকে লক্ষ্য করো। আমাদের সব গুড পরিকল্পনা দেখেও যখন তারা চুপচাপ বসে আছে এবং ক্ষমতার জন্য উল্টো আমাদের কাছে পরামর্শ প্রার্থনা করছে, তখন তাদের নির্বোধ ও গাধা বলবো কেন? পরিকল্পনা বাস্তবায়ন ও বিজয় অর্জন প্রসঙ্গে 9ম প্রটোকলে বেশ কিছু কৌশলের কথা বলা হয়েছে। প্রথম দিকে জেন্টাইলদের উপর সরাসরি হস্তক্ষেপ করা বেশ কঠিন ছিল। তাদের মজবুত প্রাচীর আমাদের নিকট দুর্ভেদ্য ছিল। তবে গণতন্ত্রের বিষয়টি তাদের মাথায় ঢুকিয়ে দেওয়ার পর সবকিছু যেন মুহূর্তেই পাল্টে গেল। মত প্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, শিক্ষা ও সংস্কৃতির স্বাধীনতা, সম ভোটাধিকার, সম আইন সবই হলো গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার মূলনীতি। এই বিষয়গুলো সমাজে স্থান পেলে আমাদের জন্য সবকিছু সহজ হয়ে ওঠে। আমেরিকাতে ইহুদি সন্তানদের জন্য বিশেষ সুরক্ষা ব্যবস্থা রয়েছে। তারা যেন একটি নির্দিষ্ট বয়সসীমা পর্যন্ত জেন্টাইলদের নিয়ন্ত্রণের বাহিরে থাকে, সেজন্য তৈরি করা হয়েছে পৃথক শিক্ষা ব্যবস্থা। যে স্কুলগুলোতে ইহুদিদের ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেগুলো ঠিকানা এতটাই গোপন রাখা হয়, শহরের বড় বড় রুই কাতলারা পর্যন্ত তা জানতে পারে।
এমনকি গুরুতর চিকিৎসার প্রয়োজন হলেও তাদের জেন্টাইল ডাক্তারদের কাছে যেতে দেওয়া হয়। তাদের রয়েছে পৃথক চিকিৎসা ব্যবস্থা। জেন্টাইল যুব সমাজের নৈতিকতাবোধ ধ্বংস করতে ইতিমধ্যে ইহুদিরা অশ্লীলতার অসংখ্য বীজ ছড়িয়ে দিয়েছে। যেমন জ্যাজ সঙ্গীতের আবিষ্কারক কারা থিয়েটার ও চলচ্চিত্র শিল্পে নগ্নতা সংযোজন করেছে, কারা পর্নোগ্রাফিকে বাণিজ্যিক শিল্পে রূপ দিয়েছে, কারা আমাদের যুব সমাজকে সামরিক বাহিনীতে অংশগ্রহণে উদ্বুদ্ধ করেছে, কারা তাদের রোমাঞ্চকর জীবনের লোভ দেখিয়ে যুদ্ধে পাঠিয়ে নিজেদের মুনাফার পকেট ভারী করেছে, কারা আমাদের তরুণীদের পোশাক আশাকে পরিবর্তন এনেছে এবং নগ্নতাকে সভ্য সংস্কৃতির অংশ বলে প্রতিষ্ঠিত করেছে। এই প্রসঙ্গে ইহুদিদের প্রটোকলে বলা হয়েছে, জেন্টাইল যুব সমাজের বুদ্ধিবৃত্তি, নৈতিকতাবোধ ও স্বাধীন চিন্তা শক্তি ধ্বংস করতে আমরা ইতিমধ্যে তাদের উপর এক অবাস্তব ও অযৌক্তিক শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দিয়েছি। যখন তখন মুভি দেখা আজ মধ্যবিত্ত পরিবারের যে কোনো যুবকের নিকট আদর্শ বিনোদন হিসেবে বিবেচিত। একইভাবে ধনী পরিবারের যুবকদের নিকট অবাধ যৌনাচার আদর্শ বিনোদনের মাধ্যম হিসেবেও স্বীকৃত। এই নোংরা সংস্কৃতি কিভাবে আমাদের সমাজে স্থান পেল সে সম্পর্কে থিয়েটার, চলচ্চিত্র ও সঙ্গীত শিল্প সম্পর্কিত অধ্যায়গুলোতে বিস্তারিত আলোচনা। তবে এই অংশে খুব অল্প করে বলতে চাই, উদারপন্থী ও মুক্ত চিন্তা নীতিকে কাজে লাগিয়ে ইহুদিরা বহু অশ্লীল সংস্কৃতি আমাদের সমাজে আমদানি করেছে। এর পেছনে বিনিয়োগ করেছে বিপুল পরিমাণ অর্থ। ব্যয়বহুল চিত্ত বিনোদন, নেশাজাত দ্রব্য গ্রহণ, জুয়ার আসর, জ্যাজ সঙ্গীত, লোক দেখানো ফ্যাশন, গহনা অলংকার ইত্যাদি প্রতিটি বিষয়ই আজ জেন্টাইলদের অভ্যস্ত করে তুলেছে। তাদের বাজিকরদের দৌরাত্মের দরুন ধ্বংস হতে বসেছে বহু জনপ্রিয় ক্রীড়া শিল্প। প্রকৃতপক্ষে মানব জীবনের এমন কোন শাখা প্রশাখা নেই যার ভেতর দিয়ে ইহুদি বিষ ঢুকিয়ে দেয়নি। জেন্টাইলরা সাধারণত ষড়যন্ত্র সুলভ মানসিকতা নিয়ে জন্মায় না। সাধারণ মানুষ পরিকল্পনা করে কিভাবে একটি উদ্দেশ্য হাসিল করা যায়, কিন্তু ইহুদিরা পরিকল্পনা করে কিভাবে 4-5টি উদ্দেশ্য একত্রে হাসিল করা যায়। কেবল একটি রজ্জু ধরে আমরা কখনো তাদের ষড়যন্ত্রের গুহায় প্রবেশ করতে পারব না। এতে ফিরে আসার পথটুকু পর্যন্ত হারিয়ে ফেলব। এই জন্য প্রয়োজন পারিপার্শ্বিক বিষয়গুলোর উপর সুচতুর পর্যবেক্ষণ এবং ইতিহাসের প্রখর জ্ঞান অর্জন। তবে এর জন্য প্রথমে আমাদের মস্তিষ্ক থেকে মানসিক অলসতা নামক বিষয়টি দূর করে ফেলতে হবে। রাজনৈতিক অঙ্গনে ইহুদিদের ক্ষমতা ও কর্তৃত্ব। বহু পরিকল্পিত বিশ্ব কর্মসূচি বা নিউ ওয়ার্ল্ড অর্ডার সফল করতে তারা যে বিষয়গুলো হাতিয়ার হিসেবে ব্যবহার করছে তা হলো প্রতিটি দেশকে ধ্বংসাত্মক যুদ্ধে জড়িয়ে নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত করা, পুঁজিবাজার নিজেদের নিয়ন্ত্রণে রেখে শিল্পায়নের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, জেন্টাইলদের ওপর এমন এক শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দেওয়া যা তাদের চিন্তা চেতনা ও বুদ্ধিমত্তাকে ধ্বংস করে ফেলবে, বিভিন্ন শৌখিন ও বিনোদনধর্মী বিষয়ের প্রতি সাধারণ মানুষকে আকৃষ্ট করে তোলা যা তাদের নৈতিক অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়াবে, বিভাজনের বীজ ছড়িয়ে দিয়ে সমাজে অসংখ্য রাজনৈতিক বিপ্লবের জন্ম দেওয়া, কিভাবে রাষ্ট্রের জনপ্রতিনিধিগণ যেমন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নির্বাচিত হবে, কিভাবে রাজতন্ত্র ভেঙে গণতন্ত্রের উত্থান হবে, কিভাবে বিভিন্ন রাষ্ট্রের সংবিধান রচিত হবে এবং কিভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে তার একটিও প্রোটোকলগুলোতে উপেক্ষিত হয়নি। তাদের প্রোটোকলগুলো নিয়মিত পরিবর্তনে বিশ্বাসী, যেমন কিছুদিন পর পর সাধারণ নির্বাচন, নতুন নতুন প্রতিনিধিদের ক্ষমতায়ন, নিয়মিত আইন ও সংবিধান পরিবর্তন করা ইত্যাদি। তারা অগোচরে সাধারণকে উস্কে দেয় যেন পরের মেয়াদে নতুন কোনো জনপ্রতিনিধিকে ক্ষমতায় আনা হয়। ধন্যবাদ।